শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী। এটা মেইনলি হচ্ছে বোনাস পর্ব 41-এর আগে অ্যান্ড হচ্ছে 40-এর পরে একটা বোনাস পর্ব অ্যান্ড একটা সারপ্রাইজ পর্ব আছে। তো সেই বোনাস পর্ব আর সারপ্রাইজ পর্বের মধ্যে বোনাস পর্বটা শুরু করছি। এরপরটা সারপ্রাইজ পর্ব, দেন তারপর হচ্ছে 41 নম্বর পর্ব আসবে। এক লাফে শোয়া থেকে উঠে বসে মেঘ আশেপাশে তাকাচ্ছে। সদ্য ফোটা ভোরের আলোয় মেঘের কুহুকি মুখমণ্ডলে চিন্তায় ছাপ স্পষ্ট। চোখ কচলাতে গিয়ে দৃষ্টি পড়ে হাতের দিকে। ক্ষণিকের ব্যবধানে ছোট হৃদয়ের হানা দেয় রাজ্যের অভিমান। গতকাল সকালটা কত মিষ্টি ছিল, আবিরের কণ্ঠে ঘুম ভেঙেছিল, অথচ আজ অষ্টাদশী হৃদয়ে পুষা ভালোবাসার অনুভূতিগুলো অভিসঙ্গে রূপ নিয়েছে। মেঘ অভিমানী কণ্ঠে বলে, ওনাকে বলে দিস বাসায় ফিরলে সবার সঙ্গেই ফিরবো, আমি এখন ঘুমোবো, আমায় আর ডাকবি না। কথাটা বলেই মেঘ গায়ে লেপ জড়িয়ে শুয়ে পড়েছে। মিম বোনের কথা মতো নিচে গিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। একে একে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই দেখেছে, কিন্তু মেঘের জেদের কাছে সকলেই হার মানতে বাধ্য হয়েছে। তানভীর শীতল কণ্ঠে আবিরকে বলল, বনু যেহেতু এখন যেতে চাচ্ছে না, জোর করে নেওয়ার চেয়ে পরে আমার সঙ্গে নিলে ভালো হতো না? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওকে রেখে যাওয়ার রিস্ক আমি নিব না। আমি আছি তো, মালার সঙ্গে কথা বলার সুযোগই দিব না। চোখে চোখে রাখবো বনুকে। কিভাবে ভরসা করব বল, নিজেকেই তো ভরসা করতে পারছি না। তোর বোন যেন কষ্ট না পায় তার জন্য যতটা সম্ভব সময় দিয়েছি, আশেপাশে থেকেছি, এমনকি 12 বছর পর ওর জন্য মেহেদি ছুঁয়েছি। এত কিছু করেও তোর বোনের মুখে হাসি ধরে রাখতে পারলাম না। বনু এমনিতেই তোমার উপর রেগে আছে, ওর মনের বিরুদ্ধে জোর করে নিয়ে গেলে যদি আরও বেশি রেগে যায়। আবির নিষ্ঠুর। মেঘকে নিয়ে দুশ্চিন্তা আবিরের মনেও ঘুরপাক খাচ্ছে। গতকাল মেঘের বলা কথায় আবির অনেক কষ্ট পেয়েছে। প্রচণ্ড ঠান্ডায় গভীর রাতে নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা একাকী বসেছিল। হাত পা জমে বরফ হওয়ার জোয়ার হয়েছে, অথচ হৃদয়ের রক্তক্ষরণ থামানোর সামর্থ্য ছিল না। শেষ রাতে বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়েই রেডি হয়েছে। বাবা, কাকা আর মামাদের গতকাল রাতেই জানিয়ে দিয়েছিল আবির ঢাকা ফিরবে বলে। সকাল সকাল নিশ্চিন্তে আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর বড় মামা ঘুরতে বেরিয়েছেন। মেয়েকে উঠাতে ব্যর্থ হওয়ায় হালিমা খান তানভীর আবিরকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়ে মনে হয় না এখন আর উঠবে, আজকের ক্লাস না হয় মিসই দিয়ে দিক। আবির রাশভারী কণ্ঠে বলল, 2 ঘন্টার জন্য ক্লাস মিস দেওয়ার কোনো মানে হয় না। তোমরা আজ থাকলে আমি কিছুই বলতাম না। একটু পর তোমরা যদি যাওই তাহলে এখন আমার সঙ্গে ক্লাসে যেতে সমস্যাটা কোথায়? তোর সাথে যেতে সমস্যা হবে কেন? ঠান্ডার মধ্যে উঠতে হয়তো আলসে লাগছে, আমি দেখছি বলে আবির ঘরে ঢুকলো। মেঘের রুমের সামনে এসে চারপাশে চোখ বুলিয়ে দেখল আশেপাশে কেউ নেই। বিছানায় লেপ মুড়ি দিয়ে মেঘ গভীর ঘুমে মগ্ন। ধীর গতিতে রুমে ঢুকে বিছানার পাশে বসলো। ঘুমন্ত মেঘের মুখের পানে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সামনের দিকের ছোট চুলগুলো মেঘের গালে কপালে এলোমেলো হয়ে আছে। তা দেখে আবিরের ভ্রুযুগল কুঁচকে আসে। চুলগুলোকে বড্ড হিংসে হচ্ছে তার। অতি সামান্য কারণেই আবিরের নাক ক্রোধে ফুঁসে উঠেছে। দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতের কনুইয়ের ভর দিয়ে এগিয়ে গেল মেঘের কাছাকাছি। ফু দিয়ে অগোছালো চুলগুলো সরানোর চেষ্টা করল। 2-1টা চুলের খোঁচায় মেঘ ঘুমের মধ্যে বাম হাত দিয়ে বাকি চুলগুলো সরিয়ে কপালের উপর হাত রেখে পুনরায় ঘুমের রাজ্যে ডুব দিল। আবির মেঘের হাতের দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে মেঘের হাত নিজেই কাছে টেনে আলতোভাবে ওষ্ঠ ছোঁয়ালো মেহেদি দিয়ে লেপ্টানো রঙের উপর, যার কারণে আবিরের প্রেয়সীকে কাঁদতে হয়েছিল। আবির মেঘের হাতে হাত রেখে মোলায়েম কণ্ঠে ডাকল, ম্যাম। মেঘের সাড়া নেই দেখে দ্বিতীয়বারের মতো হাতে অনুগ্রহ চুমু খেয়ে হাত ছেড়ে পুনরায় কিছুটা উচ্চস্বরে ডাকল, ম্যাম। ঘুমন্ত কণ্ঠের আওয়াজ ভেসে আসলো, মেঘের নেশাক্ত আওয়াজে আবিরের হৃদয়ে রক্তক্ষরণ নিমিষেই থেমে গেছে। ঠোঁটের কোণে একচিলতে হাসির ঝলক দেখা গেল। প্রেয়সীর ডাকে প্রত্যুত্তরে সর্বদাই বলা
আবির আজ প্রেয়সীর মুখে এই শব্দ শুনে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আনমনে বিড়বিড় করে বলল, উফ, আপনার ঘুম ভাঙানোর সম্পূর্ণ দায়িত্বটা যে কবে নিতে পারবো। আবির গলা খাকারি দিয়ে একটি গম্ভীর কণ্ঠে ডাকলো, এর বেশি লেট হলে অফিস ক্লাস কোনোটাই ধরতে পারবো না কিন্তু। আবিরের কথা মেঘের কান পর্যন্ত পৌঁছাতেই সহসা চোখ মেলল। চোখ পড়ল আবিরের গভীর নেত্রে। শ্যামবর্ণের পুরুষের কোমল প্রাণ দৃষ্টি অকারণে সেই পুরুষের প্রেমে পড়তে বাধ্য করে। হৃৎপিণ্ডের চার প্রকোষ্ঠ জুড়ে অনুভূতিদের বিচরণ শুরু হয়েছে। আবিরের ছুরির ন্যায় চাহনি দেখে মেঘ পল্লব ঝাপটালো, দৃষ্টি সরিয়ে তাকালো অন্যদিকে। মনের পাড়ায় জমে থাকা অভিমানেরা ক্রোধে রূপান্তরিত হতে বেশি সময় লাগলো না। রাগান্বিত কণ্ঠে, আমি এখন যাব না বলতেই আবির বাজখাই কণ্ঠে বলল, তুই যাবি কিনা সেই সিদ্ধান্ত শুনতে আসিনি। 20 মিনিট সময় দিলাম তোকে, 20 মিনিটের মধ্যে রেডি হবি। মেঘের প্রবল জেদ আবিরের হুঙ্কারের সামনে নিস্তেজ হয়ে পড়েছে। মেঘ মিনমিনে স্বরে বলার চেষ্টা করলো, আমি বললাম 19 মিনিট বাকি। মেঘ সরু নেত্রে আবিরের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, ফালতু বেটা। আবির মেঘের চোখে চোখ রেখে বলল, 18। মেঘ বিড়বিড় করতে করতে তাড়াহুড়া করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ছুটে এসে ব্যাগ থেকে ড্রেস বের করে পুনরায় ওয়াশরুমে ঢুকলো। আবির মুচকি হেসে পকেট থেকে ফোন বের করলো। মেঘ ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আবির বিছানায় হেলান দিয়ে ফোন চাপছে। মেঘ বের হতেই আর চোখে একবার দেখে নিল। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয়ায় মেঘের হাত পা থেকে শুরু করে সারা শরীর অনবরত কাঁপছে। কাঁপাকাঁপি দেখে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, খুব বেশি ঠান্ডা লাগছে? বাইকে যেতে পারবি নাকি গাড়ি নিয়ে যেতে হবে? আবির ভাইয়ের যত্ন দেখে প্রতিটা ক্ষণে নতুন করে আবিরের প্রেমে পড়লেও আজ সব কিছু বিরক্ত লাগছে। বারবার শুধু মালা আপু আর নাম মুছার কথা মনে পড়ছে, আর মনে মনে বলছে, আবির ভাই শুধু আমাকেই শাস্তি দিলেন, অথচ মালা আপুকে কিচ্ছু বললেন না। এখন আমার যত্ন নিতে হবে না। আবির আবারও শুধালো, কি হলো, গাড়ি বের করব? প্রয়োজন নেই। মেঘের অভিমানী স্বর বুঝতে পেরে আবির আর কথা বাড়ায়নি। রেডি হতে বলে নিচে চলে এসেছে। আবির মামি, নানু, কাজিনদের সঙ্গে কথা বলছে। মেঘ নিচে আসতেই মামিরা তাড়াতাড়ি করে পিঠা খেতে দিয়েছেন। এত সকালে রান্না হয়নি, না খেয়ে বের হলে বড় মামা রাগারাগি করবেন। আবির, সাকিব, তানভীর ওরা ভোরবেলায় পিঠা খেয়েছিল। মেঘ অল্প খেয়ে সবার থেকে বিদায় নিয়ে অনিচ্ছা সত্ত্বেও মালার রুমে ঢুকলো। মালা শুয়ে শুয়ে ফোন চাপছিল। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আপু আসছি, ভালো থাকবেন। মালা মেঘের দিকে কেমন করে চেয়ে আছে। মিনিট খানিক নীরব থেকে কঠিন স্বরে বলল, তুমিও ভালো থেকো, খুব বেশি ভালো থেকো। মেঘ হতভম্ব হয়ে মালার মুখের পানে তাকিয়ে আছে। মালার ভিতরে সবটুকু আক্রোশ নিয়ে কথাটা বলেছে। মাইশা আপু যতটা ঠান্ডা, মালা ঠিক ততটাই উগ্র, সেটা তার আচরণেই প্রকাশ পায়। ভারী জ্যাকেট, হেলমেট, হ্যান্ডগ্লাভস, বুট পরে হাতের ব্যাগটা মাঝখানে রেখে বসেছে। সকলকে বিদায় দিয়ে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। সাকিব আর তানভীর গত রাত থেকে আবিরকে বোঝাচ্ছে, মেঘের আচরণে যতই খারাপ লাগুক আবির সহজে সেটা মেঘের সামনে প্রকাশ করবে না। কিন্তু সেই খারাপ লাগার মাত্রা বেড়ে গেলে সবটা ঝড় আবিরের উপর দিয়ে যাবে। রাগের বশে নিজের ক্ষতি করে ফেলবে, এই ভয়ে আছে দুজন। বাইক চলছে নিজস্ব গতিতে। কিছু দূর গিয়ে আবির বাইক থামায়। নিজের ব্যাগ থেকে চাদর বের করে মেঘের গায়ে জড়িয়ে দিয়েছে। কিছু দূর এগিয়ে চায়ের স্টল থেকে চা খেয়েছে। ঢাকা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কম করে হলেও 10 বার বাইক থামিয়েছে। সচরাচর বাইক চালানোর সময় আবির এত ব্রেক নেয় না। গন্তব্যে পৌঁছে তবেই থামে। কিন্তু আজ তার ব্যতিক্রম হচ্ছে। প্রেয়সীর অভিমান ভাঙানোর ব্যর্থ চেষ্টা করছে বারবার। এতটা পথ একসঙ্গে এসেছে, কতবার বাইক থামিয়ে এটা সেটা কিনেছে, চা খেয়েছে, অথচ সম্পূর্ণ পথেই মেঘ নিশ্চুপ ছিল। ভুল করেও একটা বারের জন্য চোখ তুলে তাকায়নি। ভার্সিটির গেইটের কাছেই বন্যা, লিজা, সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম সকলেই আড্ডা দিচ্ছিল। মেঘ তাদের দেখে আবিরকে বলল, এখানেই নামবো। আবির যথারীতি ব্রেক কষল। মেঘ নেমে হেলমেট খুলতে আবির আর লিজা একসঙ্গে বলল, ওই তো মেঘ এসেছে। বাকিরাও মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ঘুরে ওদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু এই হাসিতে নেই কোনো মুগ্ধতা। মেঘ কয়েক পা এগুতেই আবির পিছু ডাকলো, ক্লাস শেষ হলে ওয়েট করিস, আমি নিতে আসবো। বাইকে হেলমেট পরা আবিরকে দেখে মিনহাজ ভ্রু কুঁচকে তামিমের দিকে তাকালো।
দুজন তাকাতাকি করলো কিছুক্ষণ। তামিম বন্যাকে জিজ্ঞেস করলো, বাইকটা বাইকারটা কে রে বন্যা? বন্যা মুচকি হেসে বলল, যার আশিকিতে মেঘ অত্যাসক্ত। মিনহাজ, তামিম সহ সাদিয়া, মিষ্টি সকলেই একসঙ্গে চেঁচিয়ে বলল, হোয়াট? বন্যা ভুরুক্ষেপহীন উত্তর দিল, এত অবাক হওয়ার কি আছে? মিনহাজ গম্ভীর কণ্ঠে শোধালো, কি হয় মেঘের? চাচাতো ভাই, আপন? হ্যাঁ। ততক্ষণে মেঘ কাছাকাছি চলে এসেছে। মেঘের গোমরা মুখ দেখে সাদিয়া আহ্লাদি কণ্ঠে শোধালো, কি হয়েছে আমার জানুটার? বয়ফ্রেন্ড চলে যাচ্ছে বলে মন খারাপ? লিজা, সাদিয়া, মিষ্টি তিনজনেই উচ্চস্বরে হাসছে। বন্যা মৃদু হাসছে। মেঘ বন্যার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে। সাদিয়ারা হাসলেও হাসি নেই তামিম আর মিনহাজের মুখে। দুই বন্ধু বারবার চাওয়াচাওয়ি করছে। শুভেচ্ছা ক্লাসের দিন গেইটের সামনে প্রথমবার মেঘকে দেখে মিনহাজের ভালো লেগেছিল। অফিসের কাজ থাকায় তাড়াহুড়া করে অফিসে চলে গিয়েছিল বিধায় মেঘের সঙ্গে কথা বলতে পারেনি। কিছুক্ষণ পর মেঘ আর বন্যা যখন ক্লাস করছিল তখন মিনহাজ মেঘকে দেখে ইচ্ছাকৃত ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু মেঘ সরে যাওয়ায় ধাক্কাটা লাগেনি। তারপর সিনিয়রের ভাব নেওয়া, ফাজলামো করা, বন্ধুত্ব সবটাই ছিল মিনহাজের প্ল্যান। একবার বন্ধুত্ব হয়ে গেলে সময় সুযোগ বুঝে প্রপোজ করবে, এই আশাতেই দিন গুনছিল। কিন্তু মেঘ অন্য পুরুষে আসক্ত শুনে মিনহাজের মাথায় আকাশ ভেঙে পড়েছে। শীতের সকালেও মিনহাজের শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্বস্তি লাগছে, শুকনো গলায় ঢোক গিলল। মেঘ ঘড়িতে টাইম দেখে সবার উদ্দেশ্যে রাগী স্বরে বলল, তোরা কি ক্লাসে যাবি নাকি আমি একাই চলে যাব? যাবো বলে ওরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। মিনহাজ ধীর পায়ে হাঁটছে আর তামিমকে উদ্দেশ্য করে বলছে, আমি যে মেঘকে ভালোবেসে ফেলেছি, তার কি হবে? টেনশন করিস না, চল ক্লাস শেষ করে আসি, তারপর মেঘকে নিয়ে বসবো। মেঘের সাথে ওই ছেলের প্রেমের সম্পর্ক আছে নাকি ভালো লাগা সবটাই জেনে নেব। বন্যা সামনে থেকে ব্যস্ত গলায় বলল, কি রে, তোরা ক্লাস করবি না? তামিম উচ্চস্বরে বলল, এখনই আসছি। মিনহাজ হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে তামিমের দিকে তাকালো। তামিম নিরুদ্বেগ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, কি হয়েছে? তোর যদি বন্যাকে ভালো লেগে থাকে তাহলে প্রপোজ করে ফেল। মেঘের মতো বন্যার জীবনে কেউ থাকলে পরে কান্না করিস না। ক্লাস শেষ করে বের হতে না হতে মিনহাজ বলল, চল তোদের আজকে ফুচকা খাওয়াবো। মিষ্টি প্রশ্ন করলো, হঠাৎ কাহিনী কি? প্রেমে টেমে পড়েছিস নাকি? তোরা আমার বান্ধবী, তোদের খাওয়াতে কারণ লাগে নাকি? লিজা হাসতে হাসতে বলল, বান্ধবী বলে আজ পর্যন্ত একটা চকলেটও কপালে জুটিনি। খাবি কিনা বল? অবশ্যই খাবো, চল। মিনহাজ মেঘের দিকে তাকিয়ে বলল, চল। মেঘ আস্তে করে বলল, তোরা যা, আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না। ফুচকা না খেলে অন্য কিছু খাবি, তবুও চল প্লিজ। আমি যাব না বললাম তো। লিজা, সাদিয়া, মিষ্টি আর তামিমের জোড়াজুড়িতে মেঘ আর বন্যা দুজনই রাজি হয়েছে। মিনহাজদের পরিচিত এক ফুচকার দোকানে সবার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে চা খেতে খেতে গল্প করছে। তামিম মেঘকে প্রশ্ন করলো, ওই ছেলেটা কি সত্যিই তোর বয়ফ্রেন্ড? মেঘ গম্ভীর গলায় জবাব দিল, না, দুর্ভাগ্যবশত উনি আমার চাচাতো ভাই। বন্যা ভ্রুকুচকে তাকিয়ে মেঘকে শুধালো, কালকে পর্যন্ত তো ওনার জন্য দেওয়ানা ছিলি, ডেতে ছবি আপলোড করলে, আজ হঠাৎ কি হলো? কিছু না। মিনহাজ ভারী গলায় প্রশ্ন করলো, তোদের কি রিলেশন চলে? না। তাহলে? মেঘ রাগে গজগজ করে বলল, একতরফা ভালোবাসা বুঝিস? আমি ওনাকে পছন্দ করি কিন্তু উনি করেন না, এইটুকুই, এর বেশি প্রশ্ন করবি না। তামিম আর মিনহাজ চাওয়াচাওয়ি করে বলল, আচ্ছা তোরা বস, আমরা খাবার নিয়ে আসি। বন্যা এক দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে, একবারের জন্যও পলক ফেলছে না। মেঘ চিবুক নামিয়ে বসে আছে। ছটফটে স্বভাবের মেয়েটা আজ এত শান্ত হয়ে বসে আছে। বন্যার একদম ভালো লাগছে না। মেঘকে আপাদমস্তক দেখলো, হাতের মেহেদি ক্লাসেও দেখেছিল কিন্তু কিছু বলেনি। মেঘ কথা বলছে না দেখে মেঘের হাতের মেহেদির ডিজাইন দেখতে দেখতে বলল, এত সুন্দর করে মেহেদি কে দিয়ে দিল? আবির ভাই। বন্যা চোখ বড় করে তাকিয়ে বলল, কি? এটা কিভাবে সম্ভব? সত্যি? হ্যাঁ সত্যি। আবির ভাইয়া মেহেদি দিয়ে দিয়েছেন, তারপরও তোর মন খারাপ? মেঘ পুনরায় চিবুক নামালো। বন্যা হাত উল্টাতেই হাতের তালু লেপটানো রং চোখে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলল, মাঝখানটা এমন নষ্ট করেছিস কেন? আমি করিনি। কে করেছে? আবির ভাই। ওমা, কেন? ওনার নাম লিখেছিলাম তাই। মেঘের কথা শুনে বন্যা স্তব্ধ হয়ে আছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। নির্বিকার হয়ে বসে আছে। মেঘের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে
কিছু বললেই কেঁদে ভাসাবে। বন্যা আশেপাশে মাথা ঘুরালো। লিজারা একটু দূরে বসে আছে, তিনজন গল্প করছে। তামিম আর মিনহাজও দূরে। বন্যা অত্যন্ত যত্ন সহকারে মেঘের হাতে হাত বুলাতে বুলাতে নমনীয় কণ্ঠে শুধালো, নাম লিখেছিলি কেন? মেঘ অভিমানী কণ্ঠে বলা শুরু করলো, আবির ভাইয়ের মামাতো বোন মালা, উনি অনেকদিন যাবৎ আবির ভাইকে পছন্দ করেন। আবির ভাই দেশে ফেরার পরপর একদিন আমাদের বাসায়ও আসছিলেন। তখন থেকেই ওনার ভাব ভালো লাগেনি। ওনাদের বাড়িতে যাওয়ার পর থেকেই আবির ভাইয়ের পিছে পিছে ঘুরঘুর করছিল। আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। শেষ পর্যন্ত ওনার হাতে এ লিখে আমায় দেখাচ্ছিল। সেই রাগে আমিও আমার হাতে আবির লিখেছিলাম। সেটা আবির ভাই থেকে এমনটা করেছেন, অথচ মালা আপুকে কিছুই বললেন না। বিরহের অনলে পুড়ছে মেয়েটা। বেস্ট ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। স্থির দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলল, উনি কি কোনোভাবে ওই মেয়েকে পছন্দ করেন? জানি না। তামিমরা খাবার নিয়ে চলে এসেছে। মেঘের চোখে টলমল করছে। তামিম খাবার দিতে দিতে বলল, কি রে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সাদিয়া, মিষ্টি সকলেই এবার মেঘকে লক্ষ্য করেছে। মেঘের মতো প্রাণোচ্ছল মেয়ের চোখে পানি, এটা কেউই মানতে পারছে না। একের পর এক প্রশ্ন করছে। বন্যা সবার উদ্দেশ্য গুরুতর কণ্ঠে বলল, কিছু হয়নি, এমনিতেই, খা তোরা। মিনহাজ, তামিম, মেঘ আর বন্যার মুখোমুখি বসেছে। মিনহাজ খাচ্ছে, খানিকক্ষণ পর পর মেঘকে দেখছে। মেঘ চিবুক নামিয়ে বসে চটপটি খাচ্ছে। খাওয়া শেষে বাটি রাখতে গিয়ে চোখ পড়ে রাস্তার পাশে বাইকের দিকে। রক্তাভ আখিতে চোখ পড়ে, অকস্মাৎ কেঁপে উঠল। ব্যাগ থেকে ফোন বের করতে করতে এগিয়ে গেল বাইকের দিকে। ফোনের স্ক্রিনে 3টা মিসড কল ভেসে আছে। 3টা কলই আবির করেছিল। ক্লাসে ঢুকলে মেঘ সবসময় ফোন সাইলেন্ট করে রাখে। ক্লাস শেষে ভাইব্রেশন মোড অন করে দেয়। আজ ক্লাস শেষে খেতে চলে আসায় ফোন হাতেই নেয়নি। আবিরের কাছাকাছি এসে কাঁপা কাঁপা গলায় বলল, ফোন সাইলেন্ট ছিল। আবির অন্যদিকে মুখ করে বিরক্ত হয়ে বলল, 10 মিনিট ওয়েট করার ধৈর্য হয়নি? আড্ডা দেওয়ার এত ইচ্ছে ছিল? আমায় জানালেই হতো, অফিসের কাজ পেলে কাউকে বিরক্ত করতে আসতাম না। মেঘ ড্যাব ড্যাব করে আবিরের দিকে তাকিয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। তবুও ঘাড় কাত করে মেঘ আবিরের মুখ দেখার চেষ্টা করছে। সকালবেলা হেলমেট না খোলায় কেউ আবিরকে দেখতে পারেনি। এখন হেলমেট খোলায় মিনহাজ, তামিম সহ মেয়েগুলো দাঁড়িয়ে আবিরকে দেখার চেষ্টা করছে। আবির একটা রিক্সা ডেকে ভাড়া দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, বাসায় যাও। বন্যা না করতে যাবে, তখনই চোখাচোখি হয় আবিরের সঙ্গে। কপালে ভাঁজ, সাথে আবিরের রাগান্বিত চাহনি দেখে না করার সাহস হয়নি। ভদ্র মেয়ের মতো রিকশায় উঠে পড়ে। বন্যা যাওয়ার পর আবির, মিনহাজ আর তামিমকে এক পলক দেখে বাইক স্টার্ট দেয়। বাড়ির মানুষজন অনেকক্ষণ আগেই চলে এসেছে। আবির তানভীরের সঙ্গে কথা বলে এক মুহূর্তও দাঁড়ালো না। বাসা থেকে বেরিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। 5 মিনিটের মধ্যে তানভীরও বেরিয়ে পড়েছে। সপ্তাহখানেক পর নির্বাচন, যার জন্য তানভীর দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে। মেঘ ফ্রেশ হয়ে সেই যে ঘুমিয়েছে, মিমের ডাকে উঠেছে প্রায় সন্ধ্যাবেলায়। ফ্রেশ হয়ে দুই বোন ছাদের গাছগুলোকে দেখতে গেছে। কিছু গাছের আগাছা পরিষ্কার করে গাছগুলোতে পানি দিয়ে আজানের সঙ্গে সঙ্গে রুমে চলে এসেছে। বছর শেষ হতে চলল। এক বছরের সকল হিসেব মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। তার মধ্যে তানভীরের নির্বাচনের প্রেশার। সে রিস্ক নিয়ে তানভীরকে রাজনীতিতে পাঠিয়েছে। তানভীর ব্যর্থ হলে সেই ব্যর্থতার সম্পূর্ণ দায় পড়বে আবিরের উপর। তার থেকে বড় বিষয় হলো, তানভীরকে ঠিক রাখতে কষ্ট হয়ে যাবে। এদিকে মেঘের আচরণ ভালো লাগছে না। মেয়েটা ইদানিং অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ করেই যেন ম্যাচিউরিটি ভার করেছে মেঘের উপর। কথায় যেন চঞ্চলতা নেই। খাবার সময় ছাড়া নিচে সচরাচর নামতেই দেখা যায় না। ভার্সিটি, ঘুম আর গাছের যত্ন নিয়েই দিন কাটিয়ে দেয়। সন্ধ্যার পর থেকে পড়াশোনা করে, বাকিটা সময় অনলাইনে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ শেখে। খুব বেশি মন খারাপ থাকলে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আবিরের সঙ্গে সকালে খাবার টেবিলে ব্যতীত দেখা হয় না। আবিরও বাসায় ঠিকমতো সময় দিতে পারে না। সারাদিন 2 অফিস সামলে সন্ধ্যার পর বাসায় ফিরে ফ্রেশ হয়ে জিমে যায়। জিম থেকে ফিরতে প্রায় 12টা বেজে যায়। রেগুলার চলছে এই রুটিন। ভার্সিটির বন্ধুরা কেউ মেঘের ফ্রেন্ড লিস্টে অ্যাড ছিল না। স্কুল কলেজের ফ্রেন্ডরাই শুধু অ্যাড ছিল। মিনহাজ আর তামিম বলতে বলতে অ্যাড করেছে ওদেরকে, সাথে সাদিয়া, মিষ্টি ওদেরকেও অ্যাড করেছে। এক বিকেলে মেঘ আর মিম দুবোন ছাদের কাছে পানি দিতে দিতে গল্প করছিল। হঠাৎই
মিম বলল, আপু একটা কথা তোমায় বলা হয়নি। মেঘ সন্দিহান হয়ে প্রশ্ন করলো, কি কথা? মালাপুর হাতে না মেহেদি দিয়ে নাম লেখা দেখেছিলাম। অকস্মাৎ মেঘের মন খারাপ হয়ে গেছে। কিছুদিন যাবৎ সবকিছু এড়িয়ে চলছে, যেন স্বাভাবিক হতে পারে। হাতের মেহেদিও উঠতে শুরু করেছিল। মিম পুনরায় মনে করিয়ে দিল। মিম পুনরায় বলল, কি নাম ছিল জানো আপু? মেঘ এ অক্ষর দেখেছিল এ অক্ষর দেখেছিল মেঘ এ অক্ষর দেখেছিল। কোনো নাম ছিল না, কিন্তু মিম নাম কোথায় পেল? তবে কি পরে আবির ভাইয়ের নাম লিখেছিল? মেঘ আনমনে এইসব ভেবে প্রশ্ন করলো, কি নাম? আশিক। মেঘ চমকে উঠে প্রশ্ন করলো, আশিক? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, আমি একদম ঠিক দেখেছি। বিয়ের দিন রাতে দেখেছি। তোমাকে বলতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। তারপর দিশাকে জিজ্ঞেস করেছি আশিককে। তখন দিশা বলেছে মালা আপুর এক্স বয়ফ্রেন্ডের নাম আশিক। এক্স বয়ফ্রেন্ড? দিশা তো তাই বলল। মেঘ গভীর চিন্তায় পড়ে গেছে। মালা আপুর বান্ধবীদের সঙ্গে বলা কথা আর ওনার আচরণে স্পষ্ট বোঝা গেছে উনি আবির ভাইকে পছন্দ করেন। সকালবেলা হাতে শুধু এই অক্ষরটাই ছিল। খুব উৎসাহ নিয়েই দেখাচ্ছিলেন। রাতে সেই অক্ষর আশিক কিভাবে হলো? কেউ কি হাতে কখনো এক্সের নাম লিখে? তবে কি অন্য কেউ ওনার হাতে নাম লিখিয়ে দিয়েছে? কে সে? আবির ভাই নয় তো? মেঘের হৃদয়ের শক্ত খোলস ভেদ করে অকৃত্রিম হাসি ফুটে উঠেছে। তাড়াতাড়ি গাছে পানি দিয়ে রুমে চলে গেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছে। আবির সিঁড়ি দিয়ে উঠতেই মেঘ রুমের দরজা খুলে বেরিয়ে আসলো। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির ভ্রু কুঁচকালো। মেঘ হাস্যোজ্জ্বল মুখে বলল, আবির ভাই। আবির কোনো প্রকার ভাবাবেগ প্রকাশ না করে কিছুটা তপ্ত স্বরে বলল, কিছু বলবেন? মেঘের হাসিমুখ মুহূর্তে অন্ধকার ছেয়ে গেছে। আবিরের এমন উত্তর আশা করেনি সে। মুখ গোমড়া করে বলল, আমি যা বলতে চাই তা শোনার ধৈর্য আপনার হবে না। বিরক্ত করার জন্য দুঃখিত। দুপা পিছিয়ে রুমে ঢুকেই মেঘ দরজা আটকে দিয়েছে। আবির অভিভূতের ন্যায় বন্ধ দরজার পানে চেয়ে আছে। এটা ছিল মেইনলি বোনাস পর্ব। এর পরের পর্বটা হচ্ছে সারপ্রাইজ পর্ব। দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।